হ্যাঁ, প্রিয় ছাত্রছাত্রীরা, আজ বলবো চতুর্থ সেমেস্টারের বাংলা মাইনরের একটি গল্প নিয়ে। গল্পটির নাম জল ও বায়ু। আধুনিক কথাকার অমর মিত্রের লেখা। গল্পটি কথা সাহিত্য পত্রিকায় 1990 সালে প্রকাশিত। আমরা শুরু করেছিলাম মধ্যযুগ থেকে, মধ্যযুগ অতিক্রম করে আধুনিক যুগ, 19 শতক এবং বিংশ শতকের শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। অর্থাৎ আমাদের যে প্রবহমান সাহিত্য চর্চা, তার সঙ্গে তোমাদের পরিচয় ঘটিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। অমর মিত্র আধুনিক কথাকারদের মধ্যে অন্যতম। এই তালিকায় একই সঙ্গে চলে আসবে বহু নাম: স্বপ্নময় চক্রবর্তী, কিন্নর রায়, নলিনী বেরা, সৈকত রক্ষিত, অনিল ঘরাই, আরেকটু আগে ভগীরথ মিশ্র, অভিজিৎ সেন, সাধন চট্টোপাধ্যায়, রাঘব বন্দ্যোপাধ্যায়। অমর মিত্রদের একটু পরে লেখা শুরু করেছিলেন অনিতা অগ্নিহোত্রী, আবুল বাশার, রামকুমার মুখোপাধ্যায়, আফসার আহমেদ। এরা ৯-এর দশকে এসেছিলেন সুকান্তি দত্ত, অলোক গোস্বামী, আনসার উদ্দিন, সোহরাব হোসেন, অনিশ্বর চক্রবর্তী, পুষ্পল মুখোপাধ্যায়, শুভঙ্কর গুহ, রবিশঙ্কর বল, মধুময় পাল। এরা এই গল্পটির পটভূমি পছন্দপুর। পছন্দপুর নামে কোনো জায়গা নেই। রোমান্টিসিজম, কল্পনায় আঁকা ভূখণ্ড। যে জায়গাটি যার পছন্দের, যে জায়গাটি যার ভালো লাগার, সেটি হয়ে উঠতে পারে পছন্দপুর। এই পছন্দপুরকে কেন্দ্র করে অমর মিত্র উপন্যাসও লিখেছেন, যার নাম ও আমার পছন্দপুর। কিন্তু ভূগোলের দিক থেকে বাঁকুড়া, পুরুলিয়ার সংলগ্ন এলাকায় পছন্দপুর বলে একটি জায়গা আছে। অমর মিত্র তার কর্মজীবনের, সাহিত্য জীবনের প্রথম পর্যায়গুলি কাটিয়েছেন এইসব এলাকায়। মেদিনীপুর এর বিস্তীর্ণ অঞ্চল দেখেছেন, বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চল। সেই অঞ্চলের পটভূমিতে এই গল্প জল ও বায়ু। যেহেতু তোমাদের পত্রটি, পেপারটি পরিবেশ চেতনামূলক, তাই এর মধ্যে পরিবেশ প্রসঙ্গ আছে এবং খুব সামান্য পরিমাণ। পছন্দপুরের জল, আবহাওয়া খুব ভালো। প্রতিটি অঞ্চলেরই তো কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে। পছন্দপুরেরও নিজস্ব বৈশিষ্ট্য আছে। এই অঞ্চলে যে আসে সে আর ফেরত যায় না। আমাদের এই পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানকাল পটভূমি আছে, জেলা আছে, যেগুলি খুব সুন্দর, মনোরম। যেমন ধরো জলপাইগুড়ি, তার আবহাওয়া, পরিবেশ, প্রকৃতি, মানুষজন এত স্নিগ্ধ, শান্ত, মনোরম, সেখানে গেলে যে কারো মন বসে যেতে পারে। এই রকম পছন্দপুর। গল্পটি দাঁড়িয়ে আছে পরিবেশ, প্রকৃতির থেকেও বৃহত্তর অর্থে মূল্যবোধের ওপর।
মূল্যবোধের অবক্ষয়, ব্যক্তির আত্মদংশন, ব্যক্তির অনুশোচনাবোধ এবং দুর্বৃত্তায়নের ওপর। পছন্দপুরে এসেছেন নতুন ফুড সাপ্লাই ইন্সপেক্টর, তার নাম রামশঙ্কর তলাপাত্র। তালপাত্র পদবী আমরা শুনেছি, কিন্তু এই গল্পে তার পদবী তলাপাত্র। একটু ব্যঙ্গ করে, একটু বিদ্রূপ করে, তার আড়ালে রয়েছে এক বৃহত্তর ইঙ্গিত। এই রামশঙ্কর বাবু ফুড সাপ্লাই ইন্সপেক্টর অত্যন্ত ঘুষখোর। এই ঘুষখোর মূল্যবোধহীন মানুষটিকে ব্যঙ্গ করতে তলাপাত্র, যিনি টেবিলের তলা দিয়ে পেছন দিয়ে অন্যায় পথে টাকা নেন। আর আছেন এক শিক্ষক মহাশয়, তার নামটি হলো তারাপদবাবু। তারাপদবাবু সজ্জন ব্যক্তি, পণ্ডিত। তার ভাগনারা আছে রেশন ডিলার। এবং খুব ভালো করে ভেবে দেখো যে একটা সময় রেশন থেকে খুব কারচুপি হতো, এবং রেশন ডিলাররা দেখবে খুব বড় লোক, অর্থাৎ জনসাধারণের অর্থকে মেরে জনসাধারণের গরিব মানুষের জন্য দেওয়া সরকারি খাদ্যকে প্রতারিত করে তারা বড়লোক। এবং এই রেশন ডিলারদের মাথায় হাত ছিল এই ফুড সাপ্লাই ইন্সপেক্টর। তেমনই একজন ইন্সপেক্টর এই রামশঙ্কর। এই পছন্দপুরের যত রেশন ডিলার আছে সবার কাছ থেকে তিনি ঘুষ নিতেন, হপ্তা নিতেন, বেআইনি অর্থ নিতেন। তার আগে যেখানে তিনি ছিলেন সেখানেও তিনি এই কাজ করেছেন, এবং সেখানে তিনি সাধারণ মানুষের হাতে মার খেয়েছেন, এবং সরকারের কাছে প্রমোশনের বদলে ডিমোশন হয়েছে। ডিমোশন হয়ে তিনি এই পছন্দপুরে এসেছেন। পছন্দপুরের জল, আবহাওয়া, পরিবেশ, প্রকৃতির সঙ্গে তিনি বেশ খাপ খাইয়ে গেছেন, এবং পরিবার থাকে অন্যখানে, তিনি এখানে একাই থাকেন। দিনভর ডিউটি, রাতে সেই অঞ্চলের মানুষদের সঙ্গে আড্ডা, তাস ইত্যাদি। এবং এখানে তার ব্যয় বলতে কিছু নেই, সবটাই ঘুষের টাকায় হয়ে যায়। কখনো দোকান থেকে কিছু নিয়ে নেন, বলেন অমুক ডিলার দেবে, এবং ডিলাররা দিয়েও যেত। যেহেতু রেশন ডিলাররা এই ফুড সাপ্লাই ইন্সপেক্টরকে কিছু ঘুষ দিয়ে তারা বৃহত্তর রোজগার করত। এইভাবেই চলছিল দিনের পর দিন, সময়ের পর সময়, কালের পর কাল। কালের নিয়মে একটা সময় আসে মানুষের অবসর। এই রামশঙ্কর তলাপাত্র বাবুরও অবসরের সময় চলে আসে, এবং অবসরকালীন সময়ে কেউ আর তাকে মান্য করে না, কারণ এটাই সময়ের নিয়ম, কালের নিয়ম। রেশন ডিলাররা মত্ত নতুন ইন্সপেক্টরকে নিয়ে, কারণ ব্যক্তি মানুষ তো ক্ষমতার পূজারী, ক্ষমতাকে আঁকড়ে ধরেই এই ক্রাইমগুলো চলতে থাকে। ক্ষমতা যার পাশে থাকবে, ক্রাইম করার সুবিধা তার তত বেশি। আজ
এই তলাপাত্র বাবুর হাতে কোনো ক্ষমতা নেই, তিনি আর ইন্সপেক্টর নন। ফলে কেউ তাকে আর মান্য করে না এবং তিনি বাড়িতেও ফিরতে পারেন না। এতকাল তিনি ঘুষ নিয়ে রোজগার করে বেতন সমস্ত বাড়িতে পাঠিয়েছেন এবং বাড়িতে তার কোনো মূল্য নেই। বাড়িতে পিতা হিসাবে, স্বামী হিসেবে তার কোনো মূল্য নেই। তিনি একটি অর্থের একক। বাড়ির পুত্র স্ত্রীরা তাকে অর্থ রোজগার করে নিয়ে আসতে বলে এবং তার পিএফের টাকা বাড়ির লোকজন নিয়েছে, গ্র্যাচুইটির টাকা নিয়েছে। যেহেতু ঘুষখোর অফিসার একবার টাকা তছরূপ করেছিলেন, নয়ছয় করেছিলেন ছেলের ব্যবসার জন্য, সেই ছেলের ব্যবসাও ডুবে গেছে এবং তার ডিমোশন হয়ে গেছে। ফলে পেনশনও খুব বেশি পাবেন না এবং চাকরি শেষে মানুষ তো বাড়ি ফেরে, বাড়ি ফেরারও তার পথ নেই। বাড়ির লোক জানাচ্ছেন যে আবার চাকরি করতে, আবার ঘুষ নিয়ে বাড়িতে পাঠাতে। তার তো আর চাকরি থাকবে না, হয় না। যেহেতু পিতার অর্থ দিতে পারবে না, তাই পিতার কোনো মূল্য নেই। এই নৈতিক অবক্ষয় থেকে, এই মূল্যবোধের অবক্ষয় থেকে, এই দিশাহীন পরিস্থিতি থেকে রামশঙ্কর তলাপাত্রর শুভ বোধ জেগে ওঠে, পাপবোধ জেগে ওঠে যে তিনি সারা জীবন যা করেছেন তা ভুল। তিনি প্রথম থেকেই যদি ঘুষ না নিতেন, সামান্য আয়েই তার পরিবারকে চালাতেন, অধিক ভোগবাদের মধ্যে পুত্র স্ত্রীদের ডুবিয়ে না দিতেন, তাহলে বোধহয় তার সম্পর্কে তার পরিবারের মূল্যবোধ, দৃষ্টি অন্যরকম হতো। আজ অন্যরকম হয়ে গেছে, ফেরার সমস্ত পথ বন্ধ। পছন্দপুরেই রয়ে গেছেন, পছন্দপুরকেই মেনে নিয়েছেন। আসলে পছন্দপুর কাউকে প্রত্যাখ্যান করতে জানে না, সকলকেই আপন করে নিতে জানে এবং সেই অঞ্চলের পরিবেশ, প্রকৃতি, মানুষজন, সময়, তার চরিত্র, তার বৈশিষ্ট্য মানুষকে আপন করে নিতে জানে। রামশঙ্করও নিজের মতো পছন্দ করে বাঁচতে চাইছিলেন, কিন্তু ধীরে ধীরে একাকিত্বে ভোগেন। যেহেতু তার হাতে আর কোনো ক্ষমতা নেই, কেউ তাকে আর পাত্তা দেয় না এবং চাকরির শেষ মাসে সে আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন যে রেশন ডিলারদের কাছ থেকে কি করে আরেকটু বেশি অর্থ রোজগার করা যায়, আরেকটু বেশি অর্থ তোলা যায়। কিন্তু তার যেহেতু ক্ষমতা নেই, রেশন ডিলাররা আর কেউ তাকে পাত্তা দেয় না। দিনের পর দিন তিনি সেই রেশন ডিলারদের বাড়ি ঘুরতে থাকেন, সেখানে গিয়ে বসে গল্প করতে থাকেন, আড্ডা দিতে থাকেন। কেউ তাকে আর পাত্তা দেয় না, তার কথা শোনে না, সে আসলে নিঃসঙ্গ হয়ে যায়। এই সমাজ থেকে, এই পরিবেশ থেকে, এই সভ্যতা থেকে একজন বাতিল মানুষ হয়ে যায়। একদিন হুট করে সে নিরুদ্দেশ হয়ে যায়। অমর মিত্রের লেখার এক টেকনিক, তিনি মানুষকে নিরুদ্দেশ করে দেন। শূন্য থেকে শুরু করে মানুষকে শূন্যতায় পৌঁছে দেন, এক অসীম নিঃসঙ্গতায় মানুষকে ডুবে দেন। মানুষের অবক্ষয়, মানুষের পতন, মানুষের আর্তনাদ, মানুষের ব্যর্থতা, মানুষের মূল্যবোধের অবক্ষয় দেখে
মানুষকে আবার শুভ চেতনায়, কল্যাণবোধে, মঙ্গল চেতনায় ফিরিয়ে আনতে চান। সেই পছন্দপুরে আসে রেলগাড়ি, কয়লা চালিত রেলগাড়ি, যে রেলগাড়িকে নিয়ে অমর মিত্রের উপন্যাস আছে, আগুনের গাড়ি, তার পটভূমি আবার অন্য। সেই রেলগাড়ি করে সে নিরুদ্দেশ হয়ে যায়। পুত্ররা খুঁজতে আসে, যেহেতু মাস শেষে গৃহে আর টাকা যায়নি, এবং পুত্ররা খুঁজতে এসে তাকে পায় না, পিতার নামে গালিগালাজ করে, ভৎসনা করে। সেখানকার লোকরা তাদের প্রহার দিয়ে ট্রেনে উঠিয়ে দেয়। তারা যেতে যেতে মনে মনে বলে, এই মার খাওয়ার প্রতিশোধ পিতাকে মেরে তারা তুলবে। তারপর শেষে মাস্টার মশাইয়ের পরিবেশ প্রকৃতির বর্ণনা, পছন্দপুরের বর্ণনা দিয়ে গল্প শেষ হয়ে যাচ্ছে। আসলে গল্পের দুটি দিক, একটি পরিবেশ প্রকৃতি ও আমার পছন্দপুর, পছন্দপুরের সজীব পরিবেশ, যে পরিবেশ মানুষকে আপন করে নেয়, যে পরিবেশ মানুষকে ভালোবাসতে শেখায়, যে পরিবেশের জল, বায়ু, আবহাওয়া, উষ্ণতা, প্রকৃতি, রোদ, বাতাস মানুষকে প্রাণবন্ত হয়ে বাঁচতে শেখায়। অন্যদিকে আছে সময়ের অবক্ষয়, সময়ের দংশন শিখা, মানুষের পতন, এবং যে পতনের মধ্য দিয়ে সময়ের আর্তনাদ চিহ্নিত হয়ে যাওয়ালে, ব্যক্তির দংশনের মধ্য দিয়ে সময়ের বিভীষিকা চিহ্নিত হয়ে চলে, এবং তার যে প্লট, গল্পের যে প্লট, তা কিন্তু একেবারেই বাস্তবের সময় সংলগ্ন। আজও এইরকম ঘুষখোর অফিসার আছেন, যার ফলে আমাদের সভ্যতার এই দুর্দশা। এবং সমস্ত ঘুষখোর অফিসারের পরিণতি একই, অবসরের পর তার বিভাগের, সেই অঞ্চলের কোনো মানুষই তাকে আর পাত্তা দেয় না। ফলে ঘুষখোর, দাম্ভিক, ক্ষমতাপরায়ণ মানুষ, ক্ষমতাকে ব্যবহার করা অফিসাররা অবসরের পর নিঃসঙ্গ, একাকিত্ব বোধে ডুবে যায়। জীবনের প্রকৃত অর্থ তাদের কাছে সুস্পষ্ট নয়। জীবনের মাত্রা, জীবনের সৌন্দর্য তারা উপলব্ধি করতে জানে না। টাকার মোহে ডুবে গিয়ে এক বিকৃত আর্তনাদে তারা জীবনের সত্য সৌন্দর্যের পূজা ভুলে যায়। তার বড় দৃষ্টান্ত এই রামশঙ্কর তলাপাত্র। অমর মিত্র অত্যন্ত সুচারুভাবে, অত্যন্ত দক্ষভাবে সময়ের অশনি সংকেত, সময়ের দহন জ্বালা যেমন তুলে ধরেছেন, তেমনি এক ব্যক্তির পতনশীলতা, এক ব্যক্তির পতন চিহ্নিত আর্তনাদ, দংশন ক্ষত অবস্থা থেকে তাকে আবার শুভবোধে, কল্যাণ চেতনায় ফিরিয়ে এনেছেন। কিন্তু জীবনের সময় ফুরিয়ে গেছে, তার আর কোনো পথে যাবার ইঙ্গিত নেই। ভারতীয় দর্শন অনুসারে মানুষ ঈশ্বরের পুত্র, ভালো তাকে হতেই হবে, শুভ চেতনায় তাকে ফিরতেই হবে। সেই শুভ চেতনাতেই ফুড সাপ্লাই ইন্সপেক্টর ফিরে গেছেন, আর তা সম্ভব হয়েছে পছন্দপুরের মতো মনোরম পরিবেশ প্রকৃতির জন্য। এই পরিবেশ প্রকৃতি মানুষকে আপন করতে জানে, মানুষকে ভালোবাসতে জানে, মানুষকে রক্ষা করতে জানে, মানুষকে আড়াল করে বাঁচতে শেখায়। সেই বাঁচার গল্প এটি
এবং তা অত্যন্ত শিল্প সমন্বিত হয়ে উঠেছে এবং তা অত্যন্ত দক্ষতার সঙ্গে গল্পকার অমর মিত্র চিহ্নিত করেছেন। ছাত্রছাত্রীরা, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আর কি কি প্রয়োজন তাও কমেন্টে লিখে রেখো। আমি পরের বক্তব্যে সেগুলোকে একটা একটা করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থেকো।